সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। বর্তমান সময়ে পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড প্রার্থী যারা প্রাথমিকের টেট পাস করে রয়েছে তাদের মনে একটাই প্রশ্ন, প্রাথমিকের শিক্ষক নিয়োগ কবে হবে, যে নতুন নিয়োগ সেটা কবে হবে। তো এই প্রশ্ন জানার আগে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, যেটা সুপ্রিম কোর্টে কিছু মামলা চলছে। তো সেই মামলাগুলি কোন পরিস্থিতিতে রয়েছে সেটা আমাদের জানতে হবে। তো প্রথমেই বলে দিই, সব মামলাই কিন্তু নিয়োগে প্রভাব ফেলে না। মামলা অনেক হয়, কিন্তু সব মামলায় যে নিয়োগকে আটকে দেয় তা কিন্তু নয়। কিন্তু কোন নিয়োগের ক্ষেত্রে বা কোন মামলাটা নিয়োগের ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ বর্তমানে হয়ে উঠেছে, সেটা হলো 1 নম্বরে আমি রেখেছি ওবিসি মামলা। তো আশা করা যায় আগামী 9ই ডিসেম্বর এই ওবিসি মামলার একটা দিক ওই দিন উঠে আসবে, যে নিয়োগ কিভাবে করানো যায় তার একটা দিক উঠে আসবে। আবার এমনও হতে পারে যে 9 তারিখেই বিষয়টি পুরো ক্লিয়ার হয়ে গেল বা নিষ্পত্তি হয়ে গেল। কেন আমি এই কথাটি জোর দিয়ে বলছি, কারণ প্রধান বিচারপতি ওই 9 তারিখ ডিসেম্বর নিজে ডেট দিয়েছে, সেই সঙ্গে একটা ফিক্স টাইমও বেঁধে দিয়েছে, সেটা দুপুর 2টোর সময়। তো 2টোর সময় ওবিসি মামলার হিয়ারিং হচ্ছেই। তো সেখানে আবারও বলে রাখি, মামলা যদি নিষ্পত্তি নাও হয় তবুও কিন্তু একটা সুরাহা হবে রিক্রুটমেন্টের জন্যে, যে রিক্রুটমেন্ট তাহলে কিভাবে করব, এই উত্তর কিন্তু আশা করা যায় বলে দেবে বিচারপতি। তাহলে আশা করা যায় 9 তারিখে ওবিসি মামলাটা একটা সুরাহা হচ্ছেই। এবার আসি এনআইএসডিএল এর রিভিউ মামলা। এখানে কিন্তু নিয়োগের কোনো বাধা হবে না এই মামলাটা। এখানে জয় পরাজয় হলে একটা বিষয় কি হবে, হয়তো প্রার্থী যে ক্যান্ডিডেট সংখ্যা সেটা হয়তো কিছু পরিমাণে বাড়তে পারে আগামী নিয়োগের ক্ষেত্রে। তবুও এইটুকু বলে রাখি, এনআইএসডিএলএড এর মামলার বিষয়টাও কিন্তু আগামী 10 তারিখে রয়েছে ডিসেম্বরের। তো 9 তারিখে রয়েছে ওবিসি মামলা, 10 তারিখে রয়েছে এনআইএসডিএলএড মামলা। তো ওইখানেও ইন সার্ভিস হয়ে যারা এই কোর্সটা করেছে এনআইএস থেকে, তারা সম্ভবত ভ্যালিড হওয়ার পথেই। কারণ এই কথাটি আমি নিজে বলছি না, বিচারপতির যখনই কথোপকথন হচ্ছিল, রিভিউ কেস যেটা উঠেছিল যেদিন, তো বিচারপতি নিজেই এই কথাটি বলছিল যে এটা তো ইন সার্ভিসদের জন্যে, তো ইন সার্ভিসদের বাইরে যারা এই কোর্স করেছিল অবৈধভাবে তারা অবৈধ হিসাবে থাকবে, কিন্তু ইন সার্ভিসরা তো ভ্যালিডই ছিল, তারা তো প্রোটেক্টেডই ছিল। বিচারপতি এটাও বললেন তাহলে কেন রিভিউ করা হলো। সেক্ষেত্রে এনআইএসডিএলএড এর হয়ে যে অ্যাডভোকেট প্যানেল ছিলেন তারা একটু বিষয়টি বুঝিয়ে বললেন যে আমরা তো ভ্যালিড, সেটা ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে কি একটা স্কুলে কর্মরত ইন সার্ভিস এনআইএস ডিগ্রি থেকে সার্টিফিকেট পাওয়া, তারা যদি স্কুল চেঞ্জ করতে চায় তো সেক্ষেত্রে কি হয়, একটা বাধা হয়ে দাঁড়ায় যে স্কুল চেঞ্জ করার ক্ষেত্রে তখন সেই 18 মাস আর 24 মাসের মধ্যে একটা গোলযোগ হয়। তো এই বিষয়টাই এনআইএসডিএলএড এর অ্যাডভোকেট প্যানেল থেকে বিচারপতিকে বললেন যে আমাদের শুধুমাত্র একটা কথা উল্লেখ করে দিলেই হলো জাজমেন্টে, যে 18 মাসের যতই হোক তারা যদি স্কুল চেঞ্জ করতে চায় পরবর্তীতে সেটা যেন বাধা হয়ে না দাঁড়ায়। তো মনে মনে দেখলাম যে বিচারপতিও কিছুটা হলেও স্যাটিসফাই হয়ে গেছে, আগামী 10 তারিখে এটার ক্ল্যারিফিকেশন দিয়ে দেবে সেটা কি করবে না করবে। তো এক কথা এনআইএসডিএলএড এর ক্ষেত্রে যদি ভ্যালিড হয়ে যায় আর বিচারপতির কথা অনুযায়ী কিন্তু তারা ভ্যালিড, তো সেক্ষেত্রে কিছু প্রার্থীর সংখ্যা বাড়বে, এটাই। এবার আসি 20-22 ডিএলএড মামলা। 3 নম্বরে যেটা রেখেছি 20-22 ডিএলএড মামলা, এটাও কিন্তু আগামী রিক্রুটমেন্টের সাথে কিছুটা হলেও একটু সম্পর্কিত বিষয়। কারণ আমরা সকলেই জানি যে এই 20-22 ডিএলএড যেসব প্রার্থী ছিল, বিশেষ করে যারা পাস করেছিল টেট পাস, সেটা 14 সালের টেট পাস, তারা কিন্তু ইন্টারভিউ দিয়ে বসে রয়েছে। অর্থাৎ 22-এর যে নিয়োগ প্রক্রিয়া 11,765-তে তারা ইন্টারভিউ দিয়েছে, কিন্তু তারা হারবে কি জিতবে এটা এখনও নির্ণয় হয়নি। তো এই মুহূর্তে যদি এখন কোনো নোটিফিকেশান আসে, স্বাভাবিকভাবেই 20-22 যারা প্রার্থী তারা তো এই মুহূর্তে সেই নোটিফিকেশানে অ্যাপ্লাই করতে চাইবে না, কারণ ইতিমধ্যেই কিন্তু একটা প্রতিযোগিতায় তারা ঢুকে রয়েছে, সেখানে জয় পরাজয় কিছুই হলো না, হঠাৎ করে নতুন নোটিফিকেশান আবার অ্যাপ্লাই করার জন্য বলল। আশা করা যায় এটা হয়তো তারা মানে বিপক্ষেই যাবে, অর্থাৎ
নোটিশ যদিও আসে সেখানে কিন্তু তারা যাবে না। কেন যাবে না? বলবে যে পুরনো যে বিষয়, অর্থাৎ যেখানে ইন্টারভিউ দিয়ে রেখেছে সেটা আগে কি হবে না হবে সেটা বলে দিক, তারপরে নতুন নোটিফিকেশন আসুক। তো এক্ষেত্রে 20-22-এর ব্যাপারটাও বলে দিই, এটাও কিন্তু ডিসেম্বরেই রয়েছে, ডিসেম্বরের 2 তারিখে। তাহলে আগামী ডিসেম্বরে কিন্তু যদি দেখা যায় গুরুত্বপূর্ণ যে মামলাগুলি প্রাথমিককে টার্গেট করে করা হয়েছিল, প্রাথমিকের নিয়োগ যেটা হয় সেই নিয়োগকে টার্গেট করে করা হয়েছিল, তা কিন্তু ডিসেম্বরেই পড়েছে। 2 তারিখে 20-22 মামলা, 9 তারিখে ওবিসি মামলা, আর 10 তারিখে এনআইওএস ডিএলএড রিভিউ মামলা। এরপরে যেটা আসি 4 নম্বর পয়েন্ট, প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ 2022-এ নোটিফিকেশন বেরিয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে যদি প্রশ্ন কেউ করে যে এই নোটিফিকেশন যেটা বেরিয়েছিল এবং তার প্যানেলও যেটা বেরিয়েছিল সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশেই বেরিয়েছে, 9,533। সেই 9,533-এর মধ্যে 5% অতিরিক্ত যে প্যানেল হয় সেটাকে যোগ করেই বের করা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত অ্যাডিশনাল প্যানেল থেকে নিয়োগ করা হয়নি। কিন্তু যতটুকু খবর আসছে যে প্রথমে যারা ফ্রেশ ক্যান্ডিডেট যারা কাউন্সেলিংয়ে যাবে সেখানে যদি অনুপস্থিত থাকে, তো সেই অনুপস্থিতের সংখ্যা যেটা হবে সেখানে ডাকা হয় অতিরিক্ত প্যানেলের যে লোক সংখ্যা রয়েছে সেখান থেকে। তাহলে ইতিমধ্যে ডিপিএসসি থেকে নাকি পাঠিয়ে দেওয়া হয়েছে কতজন অনুপস্থিত ছিল কাউন্সেলিংয়ে। তো সেই হিসাবে বলা যেতেই পারে আগামী দিনে, আবারও বলি আগামী দিনে যে কোনো মুহূর্তে যে কোনো দিনে অ্যাডিশনাল প্যানেল থেকে নিয়োগের একটা নোটিশ কিন্তু চলে আসবে। কারণ ডিপিএসসি থেকে কিন্তু এটা পাঠানো হয়েছে, নন জয়নিং সিট কতগুলি রয়েছে প্রত্যেকটা ডিপিএসসি থেকে। তাহলে আশা করা যায় যে সকল প্রার্থীরা অ্যাডিশনাল 5%-এ আছো তারা অনেক চিন্তা করছো যে কি হবে না হবে। আবার অনেকেই বলে যেদিন প্যানেল বের হয় সেই দিন থেকে নাকি 1 বছর ভ্যালিড থাকে। হ্যাঁ, এটা রুল অনুযায়ী ঠিক, কিন্তু এটাও তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবছর সেই ভ্যালিডের বিষয়টা থাকছে না। কেন থাকছে না? কারণ গোটা নিয়োগ প্রক্রিয়াটাই চলছে সুপ্রিম কোর্টের নির্দেশে। তাহলে যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সেখানে 1 বছর পার হয়ে গেল কি 1.5 বছর পার হয়ে গেল এটা কিন্তু আর বিষয় নয়। এখানে অ্যাডিশনাল 5%-এর যে প্যানেল থাকবে সেখান থেকে কিন্তু নিয়োগ করতেই হবে। আবারও বলছি নিয়োগ করতেই হবে, এটা আমি জোর গলায় বলতে পারি। কারণ এখানে যদি সেই রুলস না মানে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে অনেক জটিলতা হবে, যা কিনা আগামী নতুন নিয়োগ প্রক্রিয়াটাও থমকে থাকবে, বের হতে পারবে না, আটকে যাবে। তাহলে এক কথায় যদি আমরা বলি আগামী কয়েক দিনের মধ্যে হতে পারে বা ডিসেম্বরের মধ্যে হতে পারে অ্যাডিশনাল 5%-এর যে প্যানেল তৈরি করা ছিল 9,533-এর মধ্যে, সেখান থেকে কিন্তু নিয়োগের নোটিশ কিন্তু আসতে চলেছে। আর ডিপিএসসি থেকে যতদূর খবর প্রত্যেকটা ডিপিএসসি থেকে কিন্তু সেই হিসেব ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে, যে কোনো ডিপিএসসিতে হয়তো 30 জন, কোনো ডিপিএসসিতে হয়তো 40 জন, এরকম করে যতগুলো হয় সেই টোটাল অনুপস্থিতির যে সংখ্যা তার উপরে কিন্তু নিয়োগের একটা প্যানেল আবার আসবে, অর্থাৎ যে অ্যাডিশনাল যে প্যানেলটা সেই নিয়োগের জন্য একটা নোটিশ কিন্তু আসবেই, এটাই স্বাভাবিক। তারপরে ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট আসবে। তো এটাই ছিল আজকের এই ভিডিওতে যতগুলো টপিক বললাম। তো এই টপিকের ওপরে ওবিসি বলো, এনআইওএস বলো, 20-22 বলো, অ্যাডিশনাল প্যানেল বলো, যদি কিছু জানার থাকে কমেন্ট করো, আমি তার উত্তর দেব কমেন্টের মাধ্যমেই। তোমরা কমেন্ট করো, আমি রিপ্লাই দেব। আর সেই সঙ্গে এটাও বলে রাখি, যারা এতক্ষণ ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে বা আমার কথাগুলো শুনলে, যদি ভালো লাগে লাইক করে দিও। আর প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থেকো।